আফসার ড্রয়িং রুমে ছিল যখন শেলি ঢুকলেন বাসায়। উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলেন আফসারকে। আফসার, আমাদের ধ্রুবর বউ নাকি বাসায় আসছে? কই কই, আমার সাথে দেখা করাও তো। আফসারও মেতে উঠেছিল শেলির খুশিতে, কিন্তু সাথে সাথে থমকে দাঁড়িয়ে গেল শেলির পেছনে। শিহাব আর বিথিকে দেখে সব শুনে ফেলেছে দুজন। তাড়াতাড়ি শেলিকে বলল আফসার। ম্যাডাম, আপনি আমার সাথে আসেন প্লিজ। ওরা চলে গেলে বিথি কনফিউজ হয়ে শিহাবের দিকে তাকালো। ধ্রুবর বউ? উনি কার কথা বলছিলেন? আর তুমি বা এভাবে হাসছো কেন শিহাব? আরে বোকা, এখনো বুঝলা না? উনি আমাদের সাজিয়ার কথা বলছেন। সাজিয়াকে দেখতে চাচ্ছেন তিনি। ধ্রুবর বউ কি আর কে আছে বলো? এখন খুব শান্তি লাগছে আমার। যাক, কথা মনে হয় 2-1 দিনেই পাকাপাকি হয়ে যাবে বিথি। আই এম সো হ্যাপি। মনের শান্তিতে এরপর শীষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে চলল শিহাব। ছাদের দরজাতে ইরফানের সাথে দেখা হয়ে গেল সাজিয়ার। সাজিয়া নিচে নামতে যাচ্ছিল, ইরফানকে দেখে ঝট করে চোখ নামিয়ে ফেলল। হেসে দিল ইরফান। হাই সাজিয়া। সাজিয়া ইতস্তত হয়ে হেসে আবার ছাদে ঢুকলো। পিছে পিছে এলো ইরফান। দুজন দাঁড়ালো এক জায়গায়। নিজের হাতের সাথে সাজিয়ার খেলা করতে দেখে বুঝতে পারল ইরফান যে ভেতরে ভেতরে মেয়েটা লজ্জা পাচ্ছে, তাই নিজেই কথা শুরু করলো। নিউ ইয়র্কের সেই বৃষ্টিতে ছাতার নিচে দুজনের রাস্তা পার করা, গ্রুপে মিটিংয়ে হুট করে দেখা হয়ে যাওয়া, এখানে এসে একই বাসায় একে অপরের সামনাসামনি পাওয়া, আমাদের সাক্ষাৎগুলো সবসময় মনে হয় ওরকম কাকতালীয়ভাবেই হয়েছে, তাই না? এমন মনে হচ্ছে ফেট বারবার আমাদের দেখা করতে চাচ্ছে। কি বলো তুমি? স্মিত হাসি হেসে দিল সাজিয়া। ভেতরে ভেতরে খুশিতে নাচছিল ওর মন, তবে বাহিরেও চুপ করে দাঁড়িয়েছিল। ইরফান আবার জিজ্ঞেস করলো। আচ্ছা, ধ্রুপদের পরিবারে কিভাবে চিনো তোমরা? কাজিন নাকি তুমি ওর? না। তাহলে? আবার হাসলো ইরফান। কি হলো? আমাকে দেখে মনে হচ্ছে খুশি হওনি তুমি, তাই বোধহয় কথা বলছো না। আমি আসলে খামাখা খুশি হচ্ছিলাম ভিতরে ভিতরে। থাক, বাদ দাও, চলো নিচে যাই। ইরফান ঘুরতেই সাজিয়ে বলে উঠল। না না, আপনি ভুল বুঝছেন, আমি আপনাকে দেখে খুবই খুশি হয়েছি। আবার সাজিয়ার দিকে ফিরল ইরফান। সাজিয়ার চোখে লজ্জা দেখে ভালো লাগলো ওর। ধ্রুব বলছিল তোমার নাকি আমার সাথে অনেক কথা কথা বলা আছে। তুমিও ফোনে আমাকে বলছিলা এইটাই। তা কি নিয়ে কথা কথা আছে শুনি একটু। সাজিয়া হঠাৎ অনুভব করলো যে ভীষণ নার্ভাস হয়ে পড়েছে। ইরফানকে নিজের মনে কথা কিভাবে বলবে, সব সাজিয়ে রেখেছিল, কিন্তু এখন সামনে আসার পর সব ভুলে গিয়েছে। গরমিল পাকিয়ে যাচ্ছে ভেতরে, তাই নিজের দুটো ঠোঁট একে অপরের সাথে টিপে ইরফানের দিকে তাকালো। কালকে দেখা হলে বলবো। অবাক হলো ইরফান। কাল কেন? আজ যখন দেখা হয়েছে আজই বলে দাও। আজ পারবো না। কেন? ব্যাস পারবো না, এখানে বলবো না, কালকে বাইরে দেখা করেন তখন বলবো। ও, তাহলে আমাদের এই বাইরে যাওয়া লাগবে। হুম। ঠিক আছে, এটা আজই সম্ভব। আসো আমার সাথে। এই বলে ইরফান হুট করে সাজিয়ার হাত ধরে ছাদের দরজার দিকে রওনা দিল। সাজিয়া পেছন থেকে হক চুকিয়ে গেল পুরো। আরে কই যাচ্ছেন? আমরা কিভাবে বাইরে যাব? সেটা আমার উপর ছেড়ে দাও। কিন্তু আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? বললাম তো কাল বলবো সব। হঠাৎ থেমে গেল ইরফান, তাকালো ফিরে সাজিয়ার দিকে। কারণ আগামীকাল দেখা হলে আমরাও তোমার কিছু বলার ছিল সাজিয়া। তবে আজকে তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই মনে হচ্ছে আই ক্যান ওয়েট। আমি শুনতে চাই তুমি কি বলবো আমাকে। দেখতে চাই আমাদের দুজনের কথা মিলে কিনা। ধ্রুব আর অনিমা আরিশার রুমেই গল্প করছিল যখন ইরফান আর সাজিয়া হাতে হাত ধরে ওদের সামনে এসে দাঁড়ালো। হুট করে ওদের এভাবে দেখে একটু অবাক হলো অনিমা আর ধ্রুব। সাজিয়া কেমন যেন গুটিয়ে আছে ইরফানের পেছনে, চেহারায় লজ্জা স্পষ্ট। আর ইরফান শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল ওর হাত। ইরফানের চোখে ছিল দৃঢ়তার ছাপ। সরাসরি ধ্রুবকে বলল ইরফান। আমাদের দুজনের একে অপরের সাথে জরুরি কিছু কথা আছে, তবে সাজিয়া এইখানে তো বলতে চাচ্ছে না, তাই ওকে নিয়ে বাইরে যেতে চাচ্ছি আমি। ইরফানের চোখে সে দৃঢ়তা ওর ভাষাতেও আজ করতে পারল ধ্রুব। বুঝলো বেশ সিরিয়াস হয়ে আছে ইরফান এই সময়। তারপরও সাজিয়াকে জিজ্ঞেস করলো ধ্রুব। সাজিয়া, তুমি কি যেতে চাও ইরফানের সাথে?
পেছন থেকে ইতস্ততার সাথে মাথা নেড়ে সম্মতি জানালো সাজিয়া। মেয়েটা ভীষণ বিব্রত বোধ করছে, এটা বুঝতে কারোর কষ্ট হলো না। ধ্রুব বলল তখন, সাজিয়াকে একা ইরফানের সাথে পাঠানো যাবে না, তাহলে শিহাব ভাই সন্দেহ করে বসবে। তবে আমার সাথে বের হলে তিনি আর কিছু বলবেন না। কোমরে দুপাশে দুহাত রেখে চিন্তিত ভঙ্গিতে অর্ণিমার দিকে তাকালো ধ্রুব। অর্ণিমা, আজ ভার্সিটিতে ক্লাস তো নেই তোমার, তাই না? না। গুড, চলো আজ ঘুরে আসি আমরা। আবার সাজিয়ার দিকে তাকালো ধ্রুব। সাজিয়া, তুমি ঝটপট রেডি হয়ে নাও, আমি তোমার ভাইয়ার থেকে পারমিশন নিয়ে আসছি। এই বলে রুম থেকে বের হয়ে গেল ধ্রুব। ওর পেছন পেছন বের হলো বাকিরাও। শিহাবের কাছ থেকে সাজিয়াকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়ার পারমিশন পেতে একটু কষ্ট হলো না। খুশি মনে শিহাব অনুমতি দিয়ে দিল। এদিকে রাহেলা বেগমের রুমে ওনার সাথে শেলি বসা। অর্ণিমাকে নার্গিস যে ডেকে নিয়ে এসেছে। ওনাদের কাছে আসতেই অর্ণিমাকে বুকে জড়িয়ে ধরলেন শেলি। মন ভরে আদর করে তারপর ওকে নিজের সামনে বসালেন। আম্মু, তোমাকে আজ দেখি কি যে ভালো লাগছে, তা বলে বোঝাতে পারবো না আমি। আমাদের ধ্রুব কোটিতে একটা ছেলে, আমাদের পরিবারের রত্ন ও। দেখো, ও তোমাকে অনেক খুশি রাখবে। এটা বলতে বলতেই অনিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন শেলি। তখনই রুমে ঢুকলো ধ্রুব। ওকে দেখে অনিমার হাত ধরে টেনে শেলি দুজনকে পাশাপাশি দাঁড় করালেন। মাশাআল্লাহ, আপা কি সুন্দর জুটি হয়েছে দেখো দুজনের। তুমি দুনিয়া খুঁজে বেড়াচ্ছিলে, অথচ তোমার বউ তোমার ঘরের ভেতরেই ছিল। ধ্রুব বাবা, এখন তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো তোমরা। শুনলাম বিয়াইদের পক্ষ থেকেও সবাই রাজি, তাহলে আর দেরি কিসের? ধ্রুব হেসে একবার দিয়ে নিজের খালাকে জড়িয়ে ধরল। খালামণি, আর একটু সবুর করো, চোখের সামনে যেই ঝামেলাটা আছে সেটাকে সলভ করেই তোমাদের আর ওয়েট করাবো না। হো হো করে হেসে দিলেন শেলি। ইস, ভাব এমন দেখাচ্ছিস যেন আমরাই শুধু ওয়েট করছি। তোরা নিজেরাও যে তর সইছে না সেটার কি? দেখ, অর্ণিমা পর্যন্ত হেসে দিয়েছে। ধ্রুব অর্ণিমার দিকে তাকিয়ে ওর হাসি ভরা চেহারা দেখে গলে গেল একদম। 40 মিনিট পরে চারজন বের হলো। গুলশানের দিকে গাড়ি চালালো ধ্রুব। সারা রাস্তা অর্ণিমার হাত শক্ত করে ধরে রাখলো সাজিয়া। অর্ণিমা অনুভব করলো মেয়েটার হাত বরফ ঠান্ডা হয়ে গেছে। একটা 5 তারকা হোটেলের লবিতে যে গাড়ি থামালো ধ্রুব। মেয়েরা নেমে গেল গাড়ি নিয়ে, পার্কিংয়ের দিকে চলে গেল। ও এই ফাঁকে সাজিয়াকে একটু শান্ত করার চেষ্টা করলো অর্ণিমা। সাজিয়া, সাজিয়া, তুমি এত নার্ভাস হয়ে যাচ্ছ কেন আপু? আমার তো মনে হচ্ছে ইরফানও তোমাকে খুব পছন্দ করে। যেভাবে তোমার হাত ধরে আমাদের সামনে নিয়ে আসলো, সেটা দেখেই বুঝেছি ওর মনের ভাবনা। সাজিয়া করুণ চোখে তাকালো অর্ণিমার দিকে। আপু, আমারও মনে হয়েছে ও আমাকে পছন্দ করে, কিন্তু পছন্দ করা এক জিনিস আর বিয়ের ব্যাপারে কথা বলা আরেক। আমি আজ সব কিছু কিভাবে খুলে বলি ওকে? বলার সময় যদি গুলিয়ে ফেলি সব। এই কথায় অর্ণিমার একটু চিন্তা হলো। আসলে একটা মেয়ের জন্য একটা ছেলেকে এত কিছু বলাটা কঠিন, তাই তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলল অর্ণিমা। সাজিয়া, তুমি শুধু তোমার পার্সোনাল ফিলিংসের কথাটা ইরফানকে জানাবা। আমি আর ধ্রুব হোটেলেই থাকবো। তোমাদের নিজেদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যখন হয়ে যাবে, তখন আমরা এসে বাকিটা ইরফানকে বোঝাবো। ইউ বোথ উইল হেল্প ইউ, ওকে? হঠাৎই উজ্জ্বল হতে দেখা গেল। সাজিয়ার মুখ অনেকটা শান্ত হলো মনে হয় এখন। অর্ণিমার দিকে তাকে মিষ্টি একটা হাসি দিল। এরই মাঝে চলে এসেছে ধ্রুব আর ইরফান। মেয়েদের সামনে এসে সরাসরি সাজিয়ার দিকে তাকালো ইরফান। ধ্রুব, আমি সাজিয়াকে নিয়ে একান্ত কিছু কথা বলতে চাই, ইফ দ্যাটস ওকে। ভরাট কণ্ঠে বলল ধ্রুব। ইটস কমপ্লিটলি ফাইন, গো অ্যাহেড। ইরফান সাজিয়াকে নিয়ে লিফটে উঠে যাওয়ার পর অর্ণিমা ধ্রুবকে সব জানালো। সরি, তোমার সাথে ডিসকাস না করেই সাজিয়াকে বলে দিয়েছি যে আমরা দুজন বিয়ের বিষয়টা নিয়ে ইরফানের সাথে কথা বলবো। মুচকি হেসে অর্ণিমার হাত নিজের হাতে নিল ধ্রুব। তুমি ঠিক করেছো, আমিও মনে মনে এই ব্যাপারটা চিন্তা করছিলাম। সাজিয়া ছোট, ও একা এত কিছু সামলাতে পারবে না, তাই ভেবেই রেখেছিলাম ওর ভাইয়ার পার্টটুকু আমি ইরফানকে বোঝাবো। হোটেলের রুফটপে সুইমিং পুল, সেখানে সাজিয়াকে নিয়ে আসলো ইরফান। লিফটে ঢোকা মাত্রই সাজিয়ার হাত নিজের হাতে নিয়ে নিয়েছিল, এখনও ছাড়েনি সেটা ছাড়াই।
ইচ্ছাটাও বোধহয় নেই এখন। সাজিয়ার এই বিষয়টা খুব মনে ধরেছে। ইরফানের হাতে তালুতে ওর হাত উষ্ণ গরম একটা অনুভূতি পাচ্ছে। লিফট থেকে বের হয়ে খুব ধীর গতিতেই পা চালিয়ে পুলের একপাশে ওকে নিয়ে এলো ইরফান। সাজিয়ে খেয়াল করলো এখন খুব শান্ত দেখাচ্ছে ইরফানকে। ধ্রুবদের ছাদে যেরকম উত্তেজিত হয়ে গিয়েছিল ও তেমনটা এখন নেই। ইরফান ওকে নিয়ে একপাশে সেট করার টেবিলে বসলো। পুলের সাথে একটা রেস্টুরেন্টও আছে এখানে। রাত নেমে গেছে, তাই রেস্টুরেন্টের সুসজ্জিত আলোগুলো জ্বলে উঠেছে। সাথে চলছে মন ছুঁয়ে যাও এক আলতো সুর। চুপচাপ বসে শুধু মিউজিক শুনতে যদি কেউ চায় তাহলে এই জায়গাতে আসাটাই উপযুক্ত। তবে সাজিয়ার মাথায় এরকম এ সময় মিউজিক ঢুকছে না। হাজারো কথা খেলে যাচ্ছে ভেতরে। ভীষণ নার্ভাস ফিল করছে ভেতরে ভেতরে। ইরফান সাজিয়ার হাত ছাড়েনি। সেই হাতে নিজের পরশ বুলিয়ে সাজিয়ার দিকে তাকালো। খুব নরম সুরে জিজ্ঞেস করলো, সাজিয়া, কি বলতে চাচ্ছিলা আমাকে বলো তো? নিজে দুটো ঠোঁট টিপে চুপ করে রইল সাজিয়া। মাথা নিচে করে বসে রইল। ইরফান আবার জিজ্ঞেস করলো, কিন্তু এইবারও কিছু বলতে পারলো না ও। শুধু কোনো কারণ ছাড়া হেসে দিল একটু। মেয়েটাকে নার্ভাসনেস জেগে ধরেছে, বুঝতে বাকি রইল না ইরফানের। সাজিয়া, তুমি যদি কিছু না বলো তাহলে আমি কি আমার কথা শুরু হতে পারি? মাথা উঠালো সাজিয়া। ইরফানের চোখে সরাসরি তাকালো। ইরফান বুঝতে পারলো সাজিয়া ওর কথা শোনার জন্য প্রস্তুত। সাজিয়া, আই লাভ ইউ। অকপটে ইরফানের মুখ থেকে বের হয়ে আসা কথাগুলো তীরের মতন বিঁধল সাজিয়ার কানে। এতটা মুখোমুখি সব বলে ফেলবে ছেলেটা, এটা মনে হয় কল্পনা করেনি ও। তাই হকচকে গেল। তাই চোখ দুটো বড় বড় হয়ে কপালে ওঠার জোগাড় হলো ওর। ইরফান সাজিয়ার থেকে মনে হয় এই প্রতিক্রিয়া আশা করেনি। এতটা অবাক হয়ে যাবে সাজিয়া তা বোঝেও নি ও। তখন মনে হলো ওর কাজটা কি ঠিক করলো। কতক্ষণ এতক্ষণ ইরফান এই ইমপ্রেশন নিয়ে ছিল যে সাজিয়া ওকে পছন্দ করে এবং সেটাই বলার জন্য ওর সাথে দেখা করতে চাচ্ছে। তাই ইরফান সরাসরি নিজের পক্ষের অনুভূতিটা জানিয়ে দিয়েছে। কিন্তু এখন সাজিয়াকে দেখে মনে হচ্ছে ওর মাথায় অন্য কিছু চলছে। তাড়াতাড়ি টেবিলের ওপর রাখা সাজিয়ার আরেক হাত হলো। সাজিয়া, আমি মনে হয় ভুল কিছু বলে ফেলেছি। আই এম সরি। আমরা একে অপরকে সেভাবে চিনি না, যেখানে হুট করে এটা বলে ফেললাম। আমার আসলে তোমার ফিলিংসটা চিন্তা করা উচিত ছিল আগে। আই লাভ ইউ টু। ধক করে উঠল ইরফানের বুক। সাজিয়ার দিকে সরাসরি তাকালো। সাজিয়া ততক্ষণে স্বাভাবিক হয়েছে অনেকটা। চোখে নরম স্নিগ্ধ একটা দৃষ্টি দিয়ে আবার বলল ইরফানকে, আই লাভ ইউ টু ইরফান। নিচে ধ্রুব আর অনিমা হোটেলের পেস্ট্রি শপটায় বসেছিল। অনিমাকে দেখে চিন্তিত মনে হলো ধ্রুবর। কি চিন্তা করছো? ধ্রুবর দিকে তাকালো অনিমা। সাজিয়াকে নিয়ে টেনশন লাগছে, কি হচ্ছে ওপরে কে জানে। এটা বলতে বলতে ধ্রুবর ফোনটা বেজে উঠলো। ইরফানের কল দেখে ঝট করে ধরলো। হ্যালো, হ্যাঁ ইরফান বল। ওপাশ থেকে কি কথা হলো শুনতে পেল না অনিমা। তবে ধ্রুবর চোখের ঝিলিক অনেক কিছু বলে দিল ওকে। ফোনটা রেখে তাড়াহুড়ো লাগিয়ে দিল ধ্রুব। অর্ণিমা, জলদি উপরে চলো। আরে কি হয়েছে সেটা আগে বলো। ইরফান কি বললো? একটু দম নিয়ে উত্তর নিল ধ্রুব। দে আর টুগেদার নাও। খুশিতে মুখ ভরে হেসে উঠল অনিমা। কেকের বিল পরিশোধ করে দুজন বের হলো সব থেকে। লিফটে উঠল রুফটপে যাওয়ার জন্য। পুলের পাশে সেই একই জায়গায় বসেছিল ইরফান আর সাজিয়া। ধ্রুব আর অনিমা আসতেই ওরা উঠে ওদেরকে স্বাগতম জানালো। নতুন জুটিকে অভিনন্দন জানালো অনিমা ধ্রুব। ইরফানকে দেখে মনে হচ্ছিল বিশাল কিছু একটা অর্জন করে ফেলেছে সে। খুশি তার মুখে যেন ধরছেই না। অপরদিকে ভীষণ লজ্জায় সাজিয়া ইরফানের পাশে বসে আছে। খুশি ওর মুখেও ছেয়ে গেছে। তবে ওর চোখে কিছুটা সংশয় দেখতে পেল অনিমা। মেয়েটার হাত চেপে নিঃশব্দে আশ্বস্ত করলো ওকে। পাশ থেকে ধ্রুব নজরেও বিষয়টা এড়ালো না। সরাসরি ইরফানের সাথে কথা বলতে বসলো। ইরফান, এখন যেহেতু তোদের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আই থিঙ্ক তোর এখন কিছু বিষয়ে জানাটা খুব জরুরি। ধ্রুবের গম্ভীর চেহারা দেখে ভ্রু কুচকালো ইরফান। কি হয়েছে দুব্য? স্যাডেনলি এত সিরিয়াস হয়ে গিয়েছিস কেন তুই? একটা দম নিয়ে বলতে শুরু করলো ধ্রুব। তুই বারবার জিজ্ঞেস করছিলি না সাজিয়া আমার কে হয়? ও হ্যাঁ, তাই তো। সাজিয়ার তুই কি আত্মীয়? না ইরফান, উই আর নট রিলেটেড। সাজিয়া আমার বাসায় এসেছে কারণ ওর সাথে আমার বিয়ের কথা চলছিল। পিঠ সোজা হয়ে গেল ইরফানের চেহারায়। আজব এক প্রতিক্রিয়া খেলে গেল ওর। কি বললি তুই? ইরফান, সাজিয়ার ভাই আমার সাথে সাজিয়াকে বিয়ে দিতে চায়। এই কারণেই এবার তারা ঢাকায় এসেছে। চুপ হয়ে গেল ইরফান। সাজিয়ার দিকে অপলক তাকিয়ে রইল। চোখে দৃষ্টিতে অবিশ্বাস। ধ্রুব তাড়াতাড়ি কথা শুরু করলো আবার। ইরফান, সাজিয়ার এখানে কোনো ইনভলভমেন্ট নেই।
ও প্রথম থেকে এই প্রস্তাবের অ্যাগেইনস্টে ছিল, তাই ওকে ভুল বুঝে ফেলিস না আবার। সাজিয়ার এখানে মত থাকলে নিশ্চয়ই আমি আর অর্ণিমা তোদের সাথে আজ বসে থাকতাম না, কিন্তু সাজিয়ার ভাই শিহাব অনেক বেশি জোর দিচ্ছে এই বিয়েতে, এবং এখন অনেক কিছু ঘোলাটে হয়ে গেছে। সো উই নিড ইয়োর হেল্প দোস্ত। ধ্রুবর দিকে তাকালো ইরফান। আমার হেল্প? হুম। কিভাবে? ডু ইউ ট্রুলি লাভ সাজিয়া? এটা কেমন প্রশ্ন? উত্তর দে আগে। হ্যাঁ, আই মিন আই ডু। Then you must get ready to marry her as soon as possible. 4 দিন পর সকালবেলা সাজিয়া পুলের পাশে বসে নিজে নিজেই হাসছিল। গত 4 দিনে অনেক কিছু বদলেছে। আসলে এত কিছু হুট করে হয়ে যাবে ভাবেও নিও। এখন মনে হচ্ছে ওর সারাটা জীবন একটা পজ মোডে ছিল, প্লে বাটনে এখন চাপ পড়েছে। সেই রাতে হোটেলে তাড়াতাড়ি বিয়ের কথা শুনে ইরফান পুরোই হকচকিয়ে গিয়েছিল। বিয়ে? দুপো দোষ, মাত্র তো প্যাম শুরু করলাম, তুই করে বিয়ে কথা বলছিস কেন? আমি সাজিয়ার সাথে মোটে 3 কি 4 দিন দেখা করছি। একে অপরের ব্যাপারে আমরা কেউ বেশি কিচ্ছু জানি না। আমাদের একে অপরকে বোঝার একটু সময় দে। এটা শুনে ধ্রুবর আগে সাজিয়ে নিজেই রিয়াক্ট করে বসেছিল, ফুঁসে উঠেছিল ও ইরফানের ওপর। এটা মানে কি? তুমি কি তাহলে বলতে চাচ্ছ আমাকে বিয়ে করার জন্য রিলেশনে আসোনি তুমি? একে অপরকে চেনা জানার পর যদি আমার কোনো কিছু তোমার ভালো না লাগে, তাহলে কি আমার সাথে তুমি তখন ব্রেকআপ করবা? আরে কি জ্বালায় পড়লাম রে বাবা! আমি কি বলছি? আমি তোমাকে বিয়ে করব না। আই উইল মেরি মি ইউ সাজিয়া। কিন্তু এই ব্যাপারে এত তাড়াহুড়া কেন? এইটাই তো বুঝতে পারছি না। দুপো আসল ঘটনা কি বলতো? ধ্রুব তখন বিস্তারিত ইরফানকে সবকিছু বুঝেছিল। শিহাবের ইচ্ছা জানার পর একটু শঙ্কিত হয়েছিল ইরফান। সাজিয়াকে বলল, তোমার ভাই এত স্ট্রাবান কেন? তুমি একজন অ্যাডাল্ট সাজিয়া, তোমার নিজের জীবন সাথে চুজ করার পুরো অধিকার আছে। উনি এইভাবে তোমাকে ফোর্স করতে পারে না। সাজিয়া করুণ চোখে তাকিয়েছিল ইরফানের দিকে। মায়া লাগলো ইরফানের। সাজিয়ার হাত নিজের হাতে নিয়ে বলেছিল, তোমার ভাইয়ের সাথে আমি কথা বলবো। এইভাবে তোমাকে উনি কষ্ট দিতে পারবে না। আমি সহ্য করবো না এটা। তুমি কোনো টেনশন করো না। সেই সময় ধ্রুব বুঝে গিয়েছিল ইরফানকে আর বেশি কিছু বোঝানোর প্রয়োজন নেই। এখন নিজেই সব হ্যান্ডেল করবে। তারপর থেকে আজ পর্যন্ত ইরফানের সাথে এ নিয়ে কয়েকবার কথা হয়েছে ধ্রুবর আর সাজিয়ার। ইরফান ওর মাকে সাজিয়ার ব্যাপারে জানিয়েছে, উনি অমত করেননি। ইরফানের বাবা দেশে নেই দেখে কথা বলতে পারেননি ওনার সাথে। তবে ইরফান বলেছে এটা নিয়ে সে চিন্তিত না, যদিও তার বাবা একটু সেকেলে প্রকৃতির। ওনাকে বোঝাতে ইরফান কোনো উপায় বাদ রাখবে না। তবে এখন সবার আগে শিহাবের সাথে কথা বলাটা বেশি জরুরি। ধ্রুবদের বাসায় থাকতে থাকতে কথা বলতে হবে ইরফানের। ওদিকে গতকাল থেকে শিহাবের কেন যেন মনে হচ্ছে কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে। এবারের মানুষজন কেমন আচরণ করছেন যেন। যদিও ধ্রুব আর সাজিয়া বেশ কাছাকাছি চলে এসেছে একে অপরে, তারপরে কোথাও কিছু একটা মিলছে না। রাহেলা বেগমের ক্ষেত্রে বেশি খুঁতখুত লাগছে শিহাবের। এমনিতে মহিলা মেহমানদারিতে কোনো প্রকার কমতি রাখছে না, সবসময় হাসি মুখে ওদেরকে আপ্যায়ন করে চলেছেন। তবে যখনই শিহাব বিয়ের কথাটা ওনার সামনে তোলে, তখনই তিনি কেমন যেন এড়িয়ে যান পুরো বিষয়টা। আগে ধরতে পারেনি এটা শিহাব, কিন্তু এখন বুঝতে ওর সমস্যা হচ্ছে না। রাতে নিজেদের রুমে বসে বিথির সাথে আলোচনায় বসেছিল শিহাব। বিথি, তোমার কি মনে হচ্ছে? কি হচ্ছে এই বাসায়? মানে কি? মানে এরা কি আসলে সাজিয়া আর ধ্রুবর ব্যাপারটা নিয়ে সিরিয়াস? বিথি একটা দম নিয়ে তাকালো শিহাবের দিকে। তাহলে এত দিনের চোখ খুললো তোমার? আমি তো সেই কবে থেকেই বুঝতে পেরেছি যে এখানে অন্য কিছু চলছে। শুনে ভড়কে গেল শিহাব। তুমি বুঝেছো তো আমাকে বলনি কেন? তোমাকে বললে তুমি শুনতে? নিজের ভুবনেই ঘুরে বেড়াও তুমি, কারোর ব্যাপারে কিছু বুঝতে চাও না। অন্যদিকে তাকিয়ে কে যেন চিন্তা করলো শিহাব। তারপর বিথিকে কোনো কিছু না বলে ঘুমোতে চলে গেল। সকালে উঠেই ধ্রুবর খোঁজে বের হলো শিহাব। রাতেই চিন্তা করে রেখেছে আজ এটার বিহিত করবে সে। এতদিন ধ্রুবকে ঘাটায় নিয়েও এই চিন্তা করে যে ধ্রুব আর সাজিয়ে মিশছে, সেটাতেই থাকুক। দুজনার বিয়ের ব্যাপারে কথা তো আসলে রাহেলা বেগমের সাথে হয়েছে, ধ্রুবর সাথে না। তাই ওর কাছে একবারই যাও কেমন যেন দেখায়। কিন্তু এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর চান্স নিতে চায় না শিহাব। ধ্রুবকে নাস্তার টেবিলে পেল শিহাব। ধ্রুব, আজ বিকালে কি খুব বিজি তুমি? অবাক হয়ে শিহাবের দিকে তাকালো ধ্রুব। আজকে একটা মিটিং আছে অফিসের পরে, তারপর কোনো কাজ নেই। কেন ভাইয়া, কোনো দরকার আপনার? হ্যাঁ, মানে তোমার সাথে কিছু কথা ছিল আমার। কথাটা খুবই জরুরি।
তাই সময় নিয়ে বলতে লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি সন্ধ্যায় ফ্রি থাকবো। সন্ধ্যায় শিহাব বিথি আর রাহেলা বেগম ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন, তখন ধ্রুব এসে বসলো ওদের মাঝে। ভাইয়া, আপনি আমার সাথে কিছু ব্যাপারে কথা বলতে যাচ্ছিলেন মনে হয়, কি বলুন তো? নিজেকে ভেতর থেকে পুরোপুরি গুছিয়ে তারপর কথা বলা শুরু করলো শিহাব। আসলে আমাদের মাঝে তো কোনো কিছু লুকানো নেই। তুমি তো নিশ্চয়ই জানো আমরা কেন তোমাদের এখানে এসেছি। আন্টি তো বলেছেনই তোমাকে সব কিছু, মানে তোমার আর সাজিয়ার বিয়ের ব্যাপারে আর কি। আমাদের আত্মীয় স্বজন সব খুলনায় থাকে, এখনও ওদিকটায় যেতে পারিনি। এদিকে আস্তে আস্তে আমাদের আমেরিকা ফেরারও সময় চলে আসছে, তাই ভাবছিলাম যত দ্রুত সম্ভব এখানের পাটটা চুকিয়ে খুলনায় চলে যেতাম। তো তোমার কি মত ধ্রুব? তুমি কি এই বিয়েতে রাজি আছো? ধ্রুব চুপচাপ সবকিছু শুনলো প্রথমে, তারপর শান্ত গলায় বলল, ভাইয়া, আমার মনে হয় বিয়ে শাদীর ব্যাপারটা মেয়েদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। আমার মতে আমার ডিসিশনের আগে আপনি সাজিয়ার মতামত নিয়ে নিন। ও আমাকে চুজ করবে কিনা এটা আগে জানা দরকার। হো হো করে হেসে দিল শিহাব, তবে চেহারায় ইতস্ততা প্রকাশ স্পষ্ট ওর। সাজিয়াকে নিয়ে তুমি চিন্তা করো না ধ্রুব, ও রাজি আছে। ওকে নিয়ে কোনো সমস্যা নেই। কিভাবে এই মিথ্যে কথাটা বলছো তুমি ভাইয়া? কেন বলেছো আমি এই বিয়েতে রাজি আছি? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তাকালো শিহাব। সাজিয়াকে দেখে বাকরুদ্ধ হয়ে গেল, কিন্তু তার থেকেও বেশি অবাক হলো ওর পাশে দাঁড়ানো ছেলেটাকে দেখে। ড্রয়িং রুমে ঢুকলো সাজিয়া আর ইরফান ভাইয়ের কাছে আসলো সাজিয়া। ভাইয়া, আমি বারবার তোমাকে বলেছি আমি এই বিয়েতে রাজি না, তারপরেও কেন তুমি জেদ ধরে আছো? কেন আমাকে ফোর্স করছো তুমি? রক্তলাল হয়ে গেল শিহাবের চোখ, মনে হলো এখনই ফেটে পড়বে। তাতে দাঁত চিবিয়ে কোনো মতে সাজিয়াকে বলল, চুপ কর সাজিয়া, বড়রা কথা বলছেন এখানে, তুই রুমে যা। কিন্তু এক পাও নড়ল না সাজিয়া। হ্যাঁ, বড়রা কথা বলছে, কিন্তু কথাটা আমাকে নিয়ে হচ্ছে, তাই আমার থাকাটা অবশ্যই জরুরি। কারণ আমার অবর্তমানে তুমি মিথ্যে কথা বলছো। আমি এই বিয়েতে শুরু থেকে রাজি ছিলাম না, তোমাকে সরাসরি বলেছি ব্যাপারটা, তারপরে তুমি জোর জবরদস্তি করে এই বিয়েটা করাতে চাচ্ছ। শিহাব কল্পনা করেনি এভাবে বিদ্রোহ করে বসবে সাজিয়া। সারা গা কাঁপতে লাগলো ওর। সাজিয়া দিকে শিহরিত দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, আমি তোর গার্জিয়ান, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, কারণ তোর জন্য এটাই বেস্ট। ধ্রুবর সাথে বিয়ে করাই বেস্ট ডিসিশন তোর জন্য। তুমি আমার জীবনের এত বড় ডিসিশন আমার মতামত ছাড়া কিভাবে নাও ভাইয়া? কোন কারণে তোমার মনে হচ্ছে যে এটাই বেস্ট? ওনাদের অঢেল সম্পত্তি আছে এই জন্য, নাকি সোশ্যাল স্ট্যাটাসে তারা অনেক উপরে এর জন্য? কোনটা? আর এর মধ্যে কোনটা গ্যারান্টি দিতে পারবে আমার সুখের ভাইয়া? আর থাকতে পারলো না শিহাব। হঠাৎ করে কারো কিছু বোঝার আগে জ্বর মেরে বসলো সাজিয়ার গালে। রুমের বাকিরা থ হয়ে গেল এই কাণ্ডে। সাথে সাথে ইরফান এসে সাজিয়াকে ধরে নিল। এটা দেখে অবাক হওয়ার জোগাড় হলো শিহাবের। ধ্রুব তখন ওদের মাঝে এসে গলা চড়িয়ে বলল, শিয়াব ভাইয়া, কি করছেন আপনি? সাজিয়া কি এইভাবে মারলেন কেন? ধ্রুবর দিকে শিহাবের চোখ নেই, ইরফানের দিকে অপলক তাকিয়ে আছে ও। তুমি কে? ইরফান সোজা হয়ে শিহাবের সামনে দাঁড়ালো। আমি ইরফান রহমান, আপনার বোন সাজিয়াকে আমি পছন্দ করি। এবং আমিও ইরফানকে পছন্দ করি ভাইয়া। দ্বিতীয়বারের জন্য চমকে গেল শিহাব এবং এবার বিশাল ঝটকা খেলো। মনে হলো অবিশ্বাসের চোখে সাজিয়া আর ইরফানকে দেখতে লাগলো। সাজিয়া তখন এসে ভাইয়ের হাত ধরলো। ভাইয়া, ইরফান আমার ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। আমি ওকে বেশ কিছুদিন ধরেই চিনি এবং পছন্দ করি। তোমাকে ওর কথা বলতেই চাচ্ছিলাম, তবে তুমি এই প্রস্তাবে এত ডুবেছিল যে আমি আর আগাতে পারিনি তোমার দিকে। শিহাব তখনও ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে ইরফানের দিকে। শরীর এখনো রাগে হালকা কাঁপছে ওর। আস্তে আস্তে ইরফানের থেকে চোখ সরিয়ে সাজিয়াকে দেখলো শিহাব। তুমি আমাকে এভাবে বিট্রে করছো? আমার পিঠ পিছে আমার অমতে কাউকে পছন্দ করছো? বাবা মা চলে যাওয়ার পর আমি তোমাকে বড় করেছি, আমার সেই আদরের এটা প্রতিদান দিলা তুমি? শিহাবের চিৎকারে ফেটে পড়লো পুরো রুমটা। রাহেলা বেগম আর বিথি কেঁপে উঠলো একদম। তবে সাজিয়া ঠাই দাঁড়িয়ে রইল এক জায়গায়। ভাইয়া, তোমাকে আমি আমার বাবার জায়গায় রেখে সম্মান দিই, তুমি সেটা জানো। আজ অবধি তোমার অবাধ্য আমি হইনি কখনো, কিন্তু এটা আমার পুরো জীবনের ব্যাপার ভাইয়া। তুমি তো আমার বিয়েটা দিয়ে দিবা, কিন্তু সেই বিয়েটা, সেই সম্পর্কটাকে বয়ে চলতে হবে আমাকে। তাহলে আমি কার সাথে এই পথটা চলতে চাই তার ডিসিশনকে আমার নেওয়া উচিত না? আমাকে এসব চিপ ডায়লগ শুনিয়ে কোনো লাভ নেই সাজিয়া, আমি কখনোই তোমাদেরকে মেনে নেব না। আমার অনুযায়ী না হলে আমি সেটা অ্যাকসেপ্ট করব না, ব্যাস।
ইরফান তখন সরাসরি শিহাবের দিকে চাইল। আপনার এক্স্যাক্টলি কিসের জন্য আমাকে এক্সপেক্ট করতে সমস্যা হচ্ছে ভাইয়া? এইটা ঠিক আমার ফ্যামিলির ধব্যদের মতো এত হাই লেভেলের না, তবে আমার পরিবারও সোসাইটির এলিটদের মাঝেই গণ্য করা হয়। আমার বাবার দেশের মাল্টিপল বিজনেসে রয়েছে। আর যদি আমার ব্যাপারে জানতে চান, তবে আমি নিজেই হাইলি এডুকেটেড, পড়াশোনা শেষ করে বাবার বিজনেসে জয়েন করব। আর এই মুহূর্তে ধ্রুবকে আমি ওর বিজনেসে আমেরিকায় এক্সপার্ট করতে সাহায্য করছি। একটু দম নিল ইরফান, আবার শিহাবকে উদ্দেশ্য করে কথা শুরু করলো, তবে এবার কণ্ঠে আনলো নমনীয়তা। ভাইয়া, এই সব কিছু বলার পরেও একটা কথা বলতে চাই। আমি সাজিয়াকে আসলে অনেক পছন্দ করি। ওকে সম্পূর্ণরূপে খুশি রাখার চেষ্টা করব আমি। আপনি রাজি হয়ে যান শুধু। এটা বলে ইরফান শিহাবের হাত ছুঁইতে চাচ্ছিল, তবে ঝটকা মেরে নিজের হাত সরিয়ে নিল। শিহাব রাগান্বিত চোখে তাকালো সাজিয়া আর ইরফানের দিকে। আমাকে এত মানুষের মাঝে ইনসাল্ট করে মনে করেছো পার পেয়ে যাবা তোমরা? কখনোই না। ধ্রুবকে তুমি বিয়ে করতে চাও না, তাই না? ঠিক আছে, যাও, দিলাম না এখানে বিয়ে। তবে তোমার এই ছেলের সাথে সম্পর্ক আমি কখনোই মেনে নেব না। আমার ইগোকে আজ তুমি হার্ট করছো সাজিয়া। আই উইল নট টলারেট ইট। আমি কখনোই তোমাদের বিয়ে হতে দেব না। এই বলে রাগে কাঁপতে কাঁপতে বিথির দিকে তাকালো শিহাব। বিথি, ব্যাগ গোছাও। আর এক মুহূর্ত এই বাসায় থাকার কোনো মানে হয় না। আমরা আজ রাতেই চলে যাব। রাহেলা বেগম এটা শুনে তাড়াতাড়ি এগিয়ে এলেন। বাবা, এত রাগ করো না, ওরা ছোট মানুষ, তোমাদের না বুঝেই কষ্ট দিয়ে ফেলেছে, মাফ করে দাও ওদের। ইরফান অনেক ভালো ছেলে, আমি অনেক বছর থেকেই ওকে আর ওর পরিবারকে চিনি। সাজিয়া ওদের সাথে অনেক সুখে থাকবে। শিহাব তাকালো একবার রাহেলা বেগমের দিকে, তবে ওর দৃষ্টিতে খবর রাগ ছাড়া কিছুই পাওয়া গেল না। বিথিকে আবার বলো। চলো বিথি। রাহেলা বেগম আবার চেষ্টা করলেন। বাবা, এই রাতের বেলা কেন বের হবা? কাল সকালে যেও, আজ রাতটা থেকে যাও। আন্টি, আপনাদের বাসায় একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, এখন সেটা আর নেই। তো এখানে তো এক মুহূর্ত সময় নষ্ট করার কোনো মানে হয় না আমাদের। বিথি, চলো। বিথি সাজিয়ার হাত ধরল। ততক্ষণে সাজিয়া হাউমাউ করে কাঁদছিল। অন্যদের এটা দেখে কষ্ট লাগলেও শিহাব তাকালো না। সাজিয়ার দিকে হনহন করে বের হয়ে গেল রুম থেকেও। ধ্রুবর পেছনে যেতে নিচ্ছিল, তবে ইরফান থামিয়ে দিল ধ্রুবকে। দোস্ত, এটা আমার আর সাজিয়ার লড়াই। আমাদেরকে লড়তে দে, ভাইয়াকে যেভাবে হোক মানাবো আমরা। ধ্রুব হালকা একটা হাসি দিয়ে পিছ পা হলো, সাজিয়ার কাছে গেল। সাজিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। ফোপাতে ফোপাতে বলল সাজিয়া। ধ্রুব ভাইয়া, আমাদের প্রথম শর্তটাই আমি রাখতে পারলাম না। শিহাব ভাইকে কষ্ট দিয়েই ফেললাম, এখন কি হবে? আমি তো এটা চাইনি। সাজিয়া আপু, সব ঠিক হয়ে যাবে। তোমাদের পথটা কঠিন হতে পারে, এটা তো জানাই ছিল। তবে তোমার সাথে ইরফান আছে এবং আমি জানিও ও তোমার হাত ছাড়বে না কখনো। একদিন সব ঠিক হয়ে যাবে সাজিয়া। বিথি তখনও সাজিয়ার হাত ধরে দাঁড়ানো, পাশ থেকে সাজিয়াকে জড়িয়ে ধরে বলল। সাজিয়া, আমিও তোমাদের সাথে আছি। আমরা 3 জন মিলে তোমার ভাইকে মানাবো এবং এক না একদিন ও মেনে যাবেই। তবে এখন ও অনেক রেগে আছে, এখন কারো কথাই শুনবে না সে। তাই এই মুহূর্তে ও যা চাচ্ছে তাই করা ভালো। চলো, ব্যাগ প্যাক করো। আমরা আমাদের এই যুদ্ধ আমেরিকাতে যেয়ে করব, এখন সেটার সময় নয়। ভাবির কথায় কিছুটা শান্ত হলো সাজিয়া, আর আশ্বস্ত বোধ করলো ইরফান আর ধ্রুব। ওনার কথা মতন সবই সেই সময়ের জন্য চুপ হয়ে গেল। সেই রাতে আসলেই শিহাবরা চলে গেল, থামানোই গেল না কোনোভাবে। বিথির উপদেশে কেউ আর সে রাতে ঘাটালো না শিহাবকে। তবে সাজিয়ে যাওয়ার সময় খুব কাঁদছিল। এই দৃশ্যটাই ছিল সবচাইতে হৃদয় বিদারক। রাহেলা বেগমকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিয়েছিল। রাহেলা বেগমও নিজেকে থামাতে পারেনি। তবে এগুলোতে শিহাবের বেশি একটা প্রতিক্রিয়া দেখা গেল না। সেদিন সকালে যখন শিহাব ধ্রুবর কাছে এসেছিল কথা বলার জন্য, তখনই ধ্রুব বুঝে গিয়েছিল কি সেই জরুরি কথা শিহাবের অফিসে যেই। তাই প্রথমে ইরফানকে ফোন দিয়েছিল। ইরফানকে রাতে বাসায় আসতে বলে দিয়েছিল সব প্রস্তুতি নিয়ে। তার সাথে সাজিয়াকেও রেডি হয়ে থাকতে বলেছিল ধ্রুব। তবে এখন নিজের কাজে কোথাও ভুল করলো কিনা এটাই চিন্তা করছে। ইরফান আর সাজিয়াকে কি খুব তাড়াহুড়ো করে শিহাবের সামনে নিয়ে আসলো কিনা এটা নিয়ে শঙ্কিত ধ্রুব। তবে ওর এই শঙ্কা নিয়ে যখন ইরফানের সাথে কথা বলেছিল, ও তখন ইরফান ওকে সান্ত্বনা দিল। তুই কোনো ভুল করিস নি দোস্ত। আজকালকের মধ্যে এমনিতেই আমাকে শিহাব ভাইয়ের সাথে কথা বলতেই হতো।
এই পরিস্থিতি তখনই রাইজ হতো। এইটা তুইও বুঝিস, তাই এখানে তোর কোনো দোষ নেই। ইরফানকে জড়িয়ে ধরল ধ্রুব, হেসে ওর পিঠ চাপড়ে দিল ইরফান। তারপর ধ্রুব জিজ্ঞেস করলো ইরফানকে, এখন তোদের নেক্সট স্টেপ কি হবে? এখন আপাতত কিছু করব না, যদি খুলনার মেয়ে এখন আপাতত কিছু করব না যদি খুলনায় যেয়ে শিয়াব ভাইয়া কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি না করেন, তাহলে আমিও চুপ থাকবো। এর মাঝে বাবা আসলে ওনাকেও মানতে হবে। এরপরে যা হওয়ার তা ইউকে যেয়ে করব। দরকার পড়লে ভাইয়ার পা ধরে বসে থাকবো। দুই বন্ধুর কথার মাঝে শিহাবের বের হয়ে যেতে দেখলো ওরা। সাজিয়ে এসে একে একে সবার কাছ থেকে বিদায় নিল। ইরফানের সামনে আসতেই ও টি শার্টের একটা কোনা ধরে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। ইরফান ওর মুখটা নিজের দুই হাত দিয়ে উঁচিয়ে চোখের পানি মুছে দিল। ওয়েট ফর মি সাজিয়া, আই উইল কাম টু ইউ। আর খুলনায় গিয়ে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবা, ভয় পেও না। ইরফানের কথায় আশ্বস্ত হয়ে চলে গেল সাদিয়া। ওদের যাওয়ার কিছুক্ষণ পরে ইরফানও বিদায় নিল। বাসার পরিবেশটা ভারী হয়ে গেছে খুব, এবং এটাকে ঠিক করার কোনো উপায় পেল না কেউ, তাই যার যার রুমে চলে গেল। দোতলায় উঠে অনিমাকে ফোন দিল ধ্রুব। আজ আরিশাকে পড়ানোর কথা থাকলেও অনিমাকে আসতে মানা করে দিয়েছিল। বাসায় ঝামেলা হতে পারে দেখে আগে অনিমাকে নিয়ে সতর্কতা অবলম্বন করেছে। এখন ফোন দিয়ে সব কিছু জানালো ওকে। শুনে অনিমার কলিজা থেকে পানি শুকিয়ে যাওয়ার জোগাড়। কি বলো কি এসব? সাজিয়া তো তাহলে ভীষণ কষ্ট পেয়েছে। এখন এসবের সমাধান কি? এগুলো সবই ভাগ্যের ব্যাপার অর্ণিমা। ওদের ভাগ্যে কি আছে তা মহান আল্লাহই জানেন। তবে মন থেকে দোয়া করি যেন ওদের মিল হয়। সেটাই। আচ্ছা, তুমি আজ অনেক এক্সস্টেড, শুয়ে পড়ো জলদি, কাল কথা বলবো। এক সপ্তাহ পর আজ রাহেলা বেগম, শেলি, ধ্রুব এবং আরিশা চট্টগ্রাম যাচ্ছে অনিমার পরিবারের সাথে কথাবার্তা পাকাপাকি করার জন্য। অনিমা আগের দিনই চলে গেছে। একদিনের ছুটি নিয়ে ফেরার সময় ধ্রুবদের সাথে ঢাকায় চলে আসবে। সকাল 11টার দিকে ধ্রুবরা চট্টগ্রাম এয়ারপোর্টে নামলো। অনিমার বাবা এবং ভাই নিজেরাই এসেছেন ওদের রিসিভ করতে। সবাইকে নিয়ে অনিমার বাসার দিকে রওনা হলেন তারা। অনিমাদের বাসায় ধ্রুব এবং ওর পরিবারকে সাদরে আমন্ত্রণ গ্রহণ করা হলো। অনিমার বাবা মা এই প্রথম ধ্রুবকে সামনাসামনি দেখলেন। এক দেখাতেই পাত্র পছন্দ হয়ে গেল তাদের। সময় লাগলো না দুই পরিবারের মাঝে আলাপ জমতে। দুপুরের সময় হয়ে গেছে বলে অনিমার বাবা অনুরোধ করলেন সবাইকে আগে লাঞ্চ করে নিতে, তারপর না হয় আরাম করে বসে বিয়ের দিনক্ষণ ঠিক করা যাবে। লাঞ্চের পরে বড়রা একত্র হয়ে আলোচনায় বসলো। দুই পক্ষের সুবিধা অসুবিধা সবকিছু মাথায় রেখে বিয়ের তারিখ আগামী মাসের প্রথম সপ্তাহে, তার মানে আজ থেকে 3 সপ্তাহ পরে ধার্য করা হলো। বিয়ে চট্টগ্রামে হবে আর রিসেপশন ঢাকায়। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর অনিমাকে নিয়ে আসা হলো সবার মাঝে। ধ্রুবর পাশে বসিয়ে দেওয়া হলো ওকে। রাহেলা বেগম আজ খুশি যেন কোনোভাবেই ধরে রাখতে পারছেন না। অনিমার জন্য আনা গয়নাটা অনেক আদরে ভরে ওর গলায় আর হাতে পরিয়ে দিলেন। এরপর ওর হাত ধরে বললেন, মা, এই হার আর বালা আমার মরহুম শাশুড়ি আম্মা জানের দেয়া। আমার মায়ের গহনা আর শাশুড়ির গহনা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। আমার 2 ছেলের বৌমার জন্য মিথিলাকে মায়েরটা দিয়েছিলাম, তোমাকে শাশুড়িরটা দিচ্ছি। আজ সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার ঘরের বউ হিসেবে গ্রহণ করে নিচ্ছি। এই ভালোবাসার সম্মান পেয়ে মনটা ভরে গেল অনিমার। লাজে মাথা নিচু করে হেসে দিল। পাশে বসা ধ্রুব সেই হাসিতে নিজের ভাগ বসালো। দেখতে দেখতে চলে আসলো বিয়ের দিন। আগের দিনই ধ্রুবর পরিবার থেকে সবাই চট্টগ্রাম চলে এসেছিল। গত রাতে ধ্রুব আর অনিমার কাবিন হয়ে গেছে অনিমাদের বাসায়। রাতে ফোনে কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছিল অনিমা। ধ্রুব এতে হক চুকিয়ে গিয়েছিল একদম। অর্ণিমা, কি হলো? কাঁদছো কেন? কি হলো বলো তো? ফুপিয়ে ফুপিয়ে জিজ্ঞেস করলো অনিমা। ধ্রুব, ধ্রুব, আসলে আমাদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? একটু থেমে বলল অনিমা। আমি আসলে এত খুশি যে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারছি না। অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। অনিমার কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল ধ্রুব, সাথে হো হো করে হেসেও দিল। জীবনে প্রথম শুনলাম কেউ খুশি কন্ট্রোল না করতে পেরে ভেউ ভেউ করে কাঁদে। আচ্ছা অর্ণিমা, তুমি কি সবসময় এটা করো? আই মিন, খুশি থাকলেই কাঁদো? এখনই বলে দাও, তাহলে সামনে সাবধান থাকবো। তোমাকে বেশি খুশি দেবো না। কথাটা শুনে গলায় অনিমার তেজ উঠল। বিয়ের একদিনও হলো না, এক্ষুনি এই কথা বলছো তুমি? বুঝেছি, আমার ভাগ্যে খারাপই আছে। সুখ মনে হয় জুটবে না। ভাগ্যে খারাপই তো আছে তোমার। আমার বউ হয়ে আসছো তুমি, 1 মিনিটও তোমাকে ফ্রি টাইম দেবো না। সারাক্ষণ নিজের কাছে রাখবো, অতিষ্ঠ করে দিব তোমাকে ভালোবাসতে বাসতে।
এত কষ্ট সহ্য করতে পারবে তো মিসেস মেহরাব খান? লজ্জায় পড়ে গেল অর্ণিমা। তবে চেহারাটা এই সময় লজ্জায় লাল হয়নি, ওর হয়েছে খুশিতে। তাড়াতাড়ি ধ্রুবকে বলল, ধুর, উল্টাপাল্টা কথা শোনার সময় নেই আমার। এখন রাখি, আমার ঘুম আসছে। ঘুমাও ঘুমাও, ভালো করে ঘুমিয়ে নাও আজকে। কাল থেকে তো কতদিন আর রাত ঘুমাতে পারবে না কে জানে। আসলে এই ভাগ্য তোমার খারাপই আছে অনিমা। এবার লজ্জা আশ্রে পড়ল অনিমার মুখে, আর কিছু শোনার মতন সাহস হলো না ওর। আমি রাখি। ফোন কেটে দিল অনিমা। ওপাশে অধীর আগ্রহে অপেক্ষায় বসিয়ে রাখলো ধ্রুবকে। পরদিন দুপুরে বিয়ের প্রোগ্রাম ছিল। খুব জমকভাবে বিয়ের সব রীতিনীতি পূরণ করলেন অনিমার বাবা মা। মেয়ে বিদায়ের সময় বেশ স্পর্শকাতর এক পরিবেশের সৃষ্টি হয়ে গিয়েছিল। তবে ধ্রুব অনিমার বাবা মাকে আশ্বস্ত করতে সক্ষম হলো যে তাদের মেয়েকে নিজের জীবনের সবচাইতে বেশি প্রায়োরিটি দিবে ও অনিমাকে কখনো কষ্ট ছুঁতে পারবে না। ঢাকায় আজ খান প্যালেসকে শুধু অনিমাকে স্বাগতম জানানোর জন্য সাজানো হয়েছে। গেট দিয়ে গাড়ির বহর যখন ঢুকলো অনিমা, তখন হঠাৎ সেই প্রথম দিনের কথা মনের চোখে ভেসে উঠল কিভাবে ও প্রধান ফটক দিয়ে ঢুকছিল। আফসারের পেছন পেছন দূর থেকে ফোয়ারাটাকে দেখে কি মুগ্ধই না হয়েছিল। কল্পনা করেনি তখন এই বাড়ির সাথে ওর জীবন জড়িত হয়ে যাবে। তখনই বোঝেনি একদিন এই খান প্যালেস ওর স্থায়ী ঠিকানা হয়ে যাবে। আজ অনিমাকে সিঁড়ি দিয়ে উঠে সরাসরি ধ্রুব রুমে নিয়ে যাওয়া হলো। এই প্রথম ধ্রুব রুমে নিজের প্রাপ্ত অধিকার নিয়ে প্রবেশ করলো অনিমা। আজ থেকে এটা শুধু ধ্রুব না, ওদের দুজনের রুম। এই বিশাল বড় বাড়িতে ওদের ছোট নিজস্ব সংসার। রুমটাতে অনিমার হাত ধরে ওকে নিয়ে আসলো ছোট্ট আরিশা। বড়দের থেকেও ঢের গুণে বেশি আজ খুশি ও। অনিমাকে নিজের কাছে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ পেয়েছে। আন্টি, আন্টি আসো, রুমে আসো। দেখো বাবার রুম কত সুন্দর করে সাজানো হয়েছে। আমাকে সবাই বলেছে তোমার জন্য করা হয়েছে এটা। কিন্তু কেন আন্টি, কেন এভাবে ডেকোরেট করা হয়েছে? ধ্রুব অনিমার পেছনেই ছিল, তবে সেটা অনিমার বা আরিশা কেউ দেখেনি। তখন ছোট্ট আরিশার কথায় মুখ টিপে হেসে দিল ধ্রুব। বুঝতে পারল বিশাল বিব্রতকর অবস্থায় পড়ে গেছে অনিমা। কিভাবে আরিশার কথাকে সামলাই ও তাই দেখতে চায় ধ্রুব। অনিমা আসলেই বিব্রত বোধ করছিল, তবে আরিশাকে সেটা বুঝতে দিল না। ও কাছে টেনে আনলো ওকে। মামুনি, এখানে আন্টি কোথায় আছে? অবাক হয়ে ওর দিকে তাকালো আরিশা। কেন, তুমিই তো আমার আন্টি। না আম্মু, এখন আর আমি তোমার আন্টি নই। এখন থেকে আমি আরিশা মামুনির মা হয়ে গিয়েছি। সো এখন থেকে আপনি আমাকে কি বলে ডাকবেন? মা? হ্যাঁ সোনা, আমাকে মা বলে ডাকবা তুমি। কি হলো কিছু বুঝে ওঠার আগে অনিমা দেখলো আরিশা চোখ দিয়ে পানি বের হচ্ছে। ছোট বাচ্চাটাকে কাঁদতে দেখে ওকে জড়িয়ে ধরলো অনিমা। ধ্রুব সব শুনছিল পেছন থেকে। আরিশার এমন প্রতিক্রিয়ায় দৌড়ে এসে আরিশা আর অনিমার পাশে বসলো। মামুনি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? চোখে পানি নিজের ছোট ছোট আঙুল দিয়ে মুছতে মুছতে বলল আরিশা। আমার খুব খুশি লাগছে বাবা। আমি এতদিন কাউকে মা ডাকতে পারিনি। এখন আমার বাবাও আছে, মাও আছে। আমার হ্যাপি ফ্যামিলি হয়ে গেছে, তাই কান্না চলে এসেছে আমার বাবা। আরিশার কথা শুনে অনিমা কেঁদে ফেলল। বাচ্চাটাকে আগলে নিল নিজের বুকের মাঝে। চোখে পানি ঝুবড় আসলো। এত খুশি যে ওর ভাগ্যে লেখা হয়েছে তার কল্পনাতেও ছিল না। হেসে দিল। এই দেখি মামের এক অবস্থা, দুইজনই বেশি খুশি হলে কাঁদে। হায় আল্লাহ, আমার যে কি হবে। ধ্রুবর কথা শুনে নিজেদের কান্না থামালো। বাকি দুজন কপট রেগে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, জড়িয়ে ধরলো দুজনকে ওর দুই পাশে। দুজনের কপালে চুমু দিল। মাই টু বিউটিফুল ওয়েমেন, আই লাভ ইউ বোথ এ লট। 6 বছর পর ধ্রুব অফিস থেকে বাসায় আসতেই লনি অনেক হাসির আওয়াজ পেল শুনতে। ভেতরে না ঢুকে লনি সরাসরি গেল। রাহেলা বেগম লনের চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন আর সামনের দৃশ্য দেখে হাসছেন মনের সুখে। তার দৃষ্টি ধরেই সামনে তাকালো ধ্রুব। অনিমার আরিশা পুল পাড়ে স্কেটিংয়ে মেতে উঠেছে। এখন আরিশা ক্লাস 7-এ পড়ুয়া টিনেজার। লম্বাই অনিমাকে ছুঁই ছুঁই করছে। দেখতে বেশ সুন্দর হয়েছে। অনিমার থেকেও ভালো স্কেটিং করে এখনো। মা, মা আমাকে ধরো দেখি। আই বেট আজকে পারবা না তুমি। অনিমা পেছন থেকে বলে উঠল। আমাকে প্রভোগ করিস না আরিশা, আমি ধরে ফেলবই তোকে। ওয়েট ফর ইট। এটা দেখতে দেখতে কখন যে ধ্রুবর এগাল থেকে ওগালে হাসি ছড়িয়ে পড়েছে খেয়ালই করেনিও। হঠাৎ দুটো ছোট্ট হাত এসে ওর এক পা জড়িয়ে ধরল। নড়ে উঠল ধ্রুব।
4 বছরের ছোট্ট আরিবাকে কোলে তুলে নিল ধ্রুব, আর সাথে সাথে বাবার চুলে হাত দিয়ে তা এলোমেলো করে দিল আরিবা। এটা ওর সব সময়ের খেলা। ওকে কাছে টেনে নরম তুলতুলে গালটাতে চুমু খেলো ধ্রুব। ইতিমধ্যে অর্ণিমা আর আরিশাও কাছে এসেছে। ধ্রুব একে একে ওদেরকেও একবার দিয়ে জড়িয়ে ধরল। আরিশা উচ্ছ্বসিত হয়ে ধ্রুবকে বলল, জানো বাবা, আজ আমি মাকে অলমোস্ট হারিয়ে দিয়েছিলাম স্কেটিংয়ে। অর্ণিমার দিকে তাকিয়ে দুষ্টুময় ছলে বলল ধ্রুব। হ্যাঁ হ্যাঁ, এখন আস্তে আস্তে তোর মা বুড়ো হয়ে যাচ্ছে, তো তুই ইজিলি হারাতে পারবি, ডোন্ট ওয়ারি মা। অর্ণিমা খেপে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই খেপে গেল আরিশা। খবরদার বাবা, আমার মাকে বুড়ো বলবা না, আমার মা অনেক বিউটিফুল। বলে অর্ণিমাকে জড়িয়ে ধরল আরিশা। গর্বের সাথে ধ্রুবর দিকে তাকালো অর্ণিমা। মুখ দিয়ে একটা ভেঙচি কেটে দিল স্বামীর দিকে। ধ্রুব তখন আরিবাকে জড়িয়ে ধরে আরিশাকে বলল, ইস, মায়ের চামচি হয়েছিস তুই। আমার আরিবা বেবি ভালো, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, তাই না মা? শুধু বাবাকে আদর করে আমার এই বাচ্চাটা। বড় বড় চোখ করে তাকালো আরিবা। না বাবা, আমি তোমাকেও আদর করি, মাকেও আদর করি, দুজনকেই আদর করি। আরিবার পাকনা কথায় হো হো করে হেসে দিল সবাই। সেই সময় রাহেলা বেগমের আওয়াজে ওনার দিকে চাইল ওরা। নার্গিস, এই অবস্থায় কতদিন বলেছি তুমি বেশি কাজ করো না। নতুন শেফ শেফালি আছে তো, ও করবে। তোমার 3 মাস চলছে, এখন একটু সাবধানে থাকো। নার্গিস লজ্জায় মাথা নিচু করলো। ম্যাডাম, সারাদিন তো রুমেই শুয়ে বসে কাটাই, আরও কতদিন বাকি? আর আমি তো নিজে কিছু করি না, শেফালিকে একটু ডিরেকশন দেই আর কি। না, আসলে তুমি কথা শোনার মেয়ে না। কই আফসার, কই? এই আফসার, এখানে আসো তো। আফসার দৌড়ে এসে নার্গিসের পাশে দাঁড়ালো। এই আফসার, তোমার বউকে একটু বোঝাও তো। কত করে বলছি রেস্ট নিতে, শুনছেই না। আর তুমিও ওর খেয়াল রাখছো না একদম মনে হচ্ছে। আফসার লজ্জা পেয়ে মাথার পেছনে চুলকালো আর হাসলো। ম্যাডাম, এখন থেকে আরও সতর্ক হব আমি। ভালো, এখন যাও রেস্ট নাও। ওরা চলে গেলে ধ্রুব, অর্ণিমা আর বাচ্চারা এসে বসলো রাহেলা বেগমের পাশে। তখনই ধ্রুব অর্ণিমাকে বলল, আজকে ইরফানের ফোন এসেছিল। ও আর সাজিয়া ওদের নতুন বাড়িতে শিফট হয়েছে। এখন এই বাসাটা ওর অফিসের খুব কাছে। আমাকে জিজ্ঞেস করছিল কবে আসবো আমরা আমেরিকায়। খুশি হলো অর্ণিমা। তাই তো, সেই যে 2 বছর আগে ওদের বিয়েতে গেলাম, তারপর তো আর যাওয়াই হয়নি। চলো এবার আরিশার সামার ভ্যাকেশনে যাই আমরা। মা কি বলেন? মিন্টু মামাদের সাথেও দেখা হয় না অনেক দিন। আর ইরফান আর সাজিয়ার নতুন সংসার দেখারও লোভ লাগছে অনেক। কম কষ্ট করতে হয়নি দুজনের। শেষ পর্যন্ত শিহাব ভাইয়াকে মানিয়েই ছেড়েছে ওরা। হেসে দিল ধ্রুব। ইরফান এটা পারবে জানতাম আমি, আমার বন্ধু বলে কথা। ইউ আর সো ফুল অফ ইয়োরসেলফ। আচ্ছা এখন বলো আমরা যাব কিনা? অর্ণিমার দিকে সরাসরি তাকিয়ে বলল ধ্রুব। তুমি যখন বলেছো, না করার সাহস আমাদের কারণ নেই। সো ইয়েস, উই উইল গো। খুশিতে মেতে উঠল বাচ্চারা। রাহেলা বেগমও যোগ দিলেন তার নাতনিদের সঙ্গে। রাত 12টা, খান প্যালেসে সবাই ঘুম, শুধু দুজন ছাড়া। ধ্রুব অর্ণিমাকে নিয়ে ছাদের 3য় তলায় বসে আছে। প্রায় রাতেই তারা দুজন আসে এখানে। নির্জন নিস্তব্ধ এই সময়টাই একে অপরকে কাছে টেনে নেয়, অনেক গল্প করে। আজকেও আমেরিকা যাওয়া নিয়ে আলোচনায় বসেছে অর্ণিমা। ধ্রুব শুধু ওর দিকে তাকিয়ে চুপচাপ শুনছে আর হাসছে। কিছুক্ষণ পর সেটা লক্ষ্য করলো অর্ণিমা। কি ব্যাপার, হাসছো কেন? কিছু না বলে আগ বাড়িয়ে এসে অর্ণিমা ঠোঁটে ছোট্ট করে আদর করে দিল ধ্রুব। অবাক হয়ে গেল অর্ণিমা। এটা কি ছিল? আই লাভ ইউ। অর্ণিমা তখন হেসে দিল, ধ্রুবর বুকে মাথা রাখলো। আই লাভ ইউ টু। তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা সম্পূর্ণ বদলে গেছে অর্ণিমা। আমি এত খুশি কখনোই অনুভব করিনি। আই লাভ ইউ ফর এভরিথিং ইউ হ্যাভ গিভেন মি। ইউ কমপ্লিটস মি অর্ণিমা। আই অ্যাম ইনকমপ্লিট উইদাউট ইউ। অর্ণিমা মুগ্ধ নয়নে তাকালো ধ্রুবর দিকে। সেম হিয়ার ধ্রুব। আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ টু। তুমি ছাড়া আমার আসলেই কোনো অস্তিত্ব নেই। আমি ধ্রুবর অর্ণিমা।
আর সারা জীবন সেটাই থাকতে চাই। জড়িয়ে ধরল ধ্রুব অনিমাকে। বড় বোনের মতোই ভালোবাসে ও হৃদয়ের মাঝে রেখে দিল চিরজীবনের জন্য। সমাপ্ত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।